আমাদের সাথে তিনজন অতিথি আছে। আমরা জানেন যে সকালের বাংলাদেশে আমরা সাধারণত আপনাদেরকে ইতিবাচক গল্প বলি। আমরা এবার আপনাদেরকে আমাদের সম্প্রতি একটা গবেষণা রিপোর্ট বের হয়েছে, সেটা নিয়ে আপনাদেরকে কথা বলবো। নেক্সট জেনারেশন বাংলাদেশ 2024 এই গবেষণা সিরিজের ফলাফল প্রকাশ করা হয়েছে। তরুণ বাংলাদেশিদের চাহিদা, তাদের দৃষ্টিভঙ্গি এবং সেই জায়গায় প্রতিবন্ধকতাগুলো তুলে ধরার জন্য ব্রিটিশ কাউন্সিল এই নেক্সট জেনারেশন বাংলাদেশ 2024 এটা হলো হেডলাইন, গবেষণার উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে তরুণ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, চাহিদা ও প্রতিবন্ধকতা উপলব্ধি করাই এই উদ্যোগের লক্ষ্য। এই প্রেক্ষিতে আমাদের সাথে আজকে আছেন ব্রিটিশ কাউন্সিলের কালচারাল এক্সচেঞ্জ, রিসার্চ অ্যান্ড ইনসাইটস ডিরেক্টর ক্রিস্টিন ওয়েলসন, তার সাথে আছে আইডেন্টিটি ইনক্লুশনের শামসিন আহমেদ এবং আছে আইইউবির হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্টের অ্যাডজাঙ্ক্ট লেকচারার সাদিয়া হোসেন মোনা। সবাইকে সকালের বাংলাদেশের শুভেচ্ছা এবং গুড মর্নিং। Hello. And welcome to the show. Thank you. Nice to be here. So how are you feeling? Excited, nervous, tensed? After publishing the report. I'm delighted to be in Bangladesh for the first time and delighted that the launch yesterday went really well. We've got some really interesting findings, so happy to talk about them. Great. তো কালকে আসলে দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি যে কালকে তাদের রিসার্চ পেপারটা পাবলিশ হয়েছে এবং তিনি বাংলাদেশে এসেছেন এবং পুরো বিষয়টা নিয়ে এক্সাইটেড এবং আমরা এক্সাইটেড যে রিসার্চে তার আসলে কি কি মানে বিষয়গুলো উঠে এসেছে এবং কাদের উপর রিসার্চটা করা হয়েছে, কতজন তরুণ সেখানে পার্টিসিপেট করেছিল, এই পুরো আয়োজন জুড়ে আমরা এই বিষয়গুলোকে, তথ্যগুলোকে বের করে নিয়ে আসবো। এবং ক্রিস্টিনের ব্যাপারে যদি বলা হয়, তিনি হচ্ছে পুরো ব্রিটিশ কাউন্সিল সারা পৃথিবীতে যে গবেষণা হয় সেটা তিনি হেড করছেন। তাহলে আমরা যদি ক্রিস্টিনকে দিয়ে শুরু করি, যে could you please tell us about the next generation research series the British Council has published, just as an intro? Sure. So Next Generation Research, it's our flagship research youth program. We've been doing it since 2009. We've done now over 20 pieces of research into over 20 countries, so we've spoken to over 50,000 young people around the world. So great to welcome Bangladesh to the family. And the aim is really to understand and amplify the voice of youth around the world, understand their aspirations, but also understand the barriers that they have to achieving their aspirations, and then work with people in countries and with policymakers to give them the evidence that means that they can then develop policies that better serve youth, in this case Bangladesh's youth, and to ensure that young people are at the table when those decisions are being made. So that's why we've been doing that since 2009. এবং আমাদের এই জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ভূখণ্ডে যদি বলি যে তরুণদের কিন্তু একটা বড় প্রেজেন্স আছে এই জায়গাতে। তরুণদের চাহিদা এবং তারা কি চিন্তা করছে, তারা টেবিলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এটা খুবই জরুরি। আমার মনে হয় যে আমরা শামসিন এবং আমরা শামসিনের কাছে চলে যাই, বিকজ আমার হাতে যে তথ্যপাত্র এখানে আছে সেখানে আসলে তারা বলছে, রিসার্চে দেখা গেছে যে বাংলাদেশের তরুণ যারা আছে তারা আসলে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তারা ভাবে এবং তারা এই বিষয়টাতে সচেতন। তাদের মধ্যে দেখা গেছে যে 80% তরুণরা তাদের ভোটাধিকার এবং নারী শিক্ষা সহ বিভিন্ন অধিকার নিয়ে তাদের ধারণা আছে এবং তারা সহমত পোষণ করে। কিন্তু তার পাশাপাশি 30% তরুণ আছে যারা বলছে যে তারা জেন্ডার ব্যালেন্স বা জেন্ডার ইকুয়ালিটিতে আসলে তারা বিশ্বাস করে না। তো এই প্রেক্ষাপটকে যদি আমরা চিন্তা করি যে 30% কিন্তু এই ধরনের একটা নেগেটিভ অ্যাপ্রোচ আছে, তো সেখান থেকে আসলে আমাদের যে তরুণ সমাজকে যখন আমরা তৈরি করতে যাচ্ছি তখন আসলে তাদের মধ্যে জেন্ডার ব্যালেন্সের যে কনসেপ্টটা সেইটাকে আসলে কিভাবে ক্রিয়েট করা যায়। থ্যাংক ইউ সো মাচ প্রশ্নের জন্য। এবং আমি আমার সংস্থা থেকে আমরা অনেক তরুণদেরকে নিয়ে কাজ করি, তাদের স্কিল ডেভেলপমেন্ট করি এবং তাদেরকে সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে সাহায্য করি। তো সেখানেও আমি দেখছি যে ইউথদের মধ্যে কিন্তু এই বিষয়গুলি নিয়ে তাদের সচেতনতা বেশি, যেটা রিপোর্টেও এসেছে। কিন্তু সেখানে তাদের যে এক্সাম্পল, তাদের পারিবারিক লেভেলে বা তারা যে জায়গায় কাজ করছে, পড়াশোনা করছে, সেখানে নারীদের অংশগ্রহণের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু অংশগ্রহণ এখনও কম। যেমন সংস্থাগুলিতে এখন নারীরা অনেক চাকরি পাচ্ছে, কিন্তু সেটা যত উপরে যাবেন দেখবেন সেখানে ডিসিশন মেকিং পজিশনগুলিতে নারীদের অংশগ্রহণ খুব কমে যাচ্ছে। তো সেই জায়গায় যদি আমরা দেখি যে তাদের জন্য এক্সাম্পলসগুলি কী,
বাসায় যখন তারা কাজ করছে এখন দেখছে যে মা বাবারা দুজনই কাজ করছেন, কিন্তু মাকে তারপরেও সংসারটাও চালাতে হচ্ছে, অফিসের কাজগুলোও সামলাতে হচ্ছে। তো সেখানে তারা ব্যালেন্সের এক্সাম্পলটা কোথা থেকে পাবে? সো আই ফিল যে এই তথ্য যেটা এসেছে সেখান থেকে বোঝা যায় যে there is this lacking in examples for young people, যে আমরা কিভাবে জেন্ডার ইকুয়ালিটিটা দেখতে পারি। এবং এখানে আমার মনে হয় যে শুধু প্রাতিষ্ঠানিক পলিসি না, কিন্তু আমাদের পারিবারিক লেভেলের যে পলিসি এফেক্টসগুলি হয়, ফর এক্সাম্পল সুইডেনে জেন্ডার ইকুয়ালিটির জন্য তারা যেটা করেন যে প্যাটার্নাল লিভ, মানে বাবাদের লিভ যেটা দেওয়া হয় সেটা কিন্তু পেইড লিভ দেওয়া হয় এবং অনেক লম্বা সময়, মাদের যেরকম সেরকম সময় দেওয়া হয় বা তার কাছাকাছি। সেটাতে যেটা হয় সেটাতে তখন কেয়ারটেকিংয়ের ভারটা তখন বাবার উপরেও আসে। So then the caretaking is not just for the mother, is not just the mother's role, it's also the father's role. তো এই ক্ষেত্রে যেটা হয় যে তখন একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সেন্স অফ ইকুয়ালিটি অলরেডি তাদের মধ্যে থাকে, ওই কালচারালি থাকে, পারিবারিক লেভেল থেকে থাকে। এবং আমরা যদি সাকসেস রেটসগুলি দেখি, যে মেয়েরা সাকসেসফুল অ্যাকাডেমিক্যালি বলেন বা প্রফেশনালি বলেন, সেটা ইজ বিকজ দে হ্যাভ আ লট অফ ফ্যামিলি সাপোর্ট। এবং আমাদের কান্ট্রিজ ইজ ভেরি ফ্যামিলি নিড। সো আমাদের জন্য আমাদের পরিবার থেকে যতখানি সাপোর্ট আসবে ততখানি আমরা দেখব যে মাইন্ডসেটটা চেঞ্জেস আসবে। Because we need to live by the examples. The more we can give them the examples, the more the society will be more equal and gender balanced, and they will appreciate the role of a mother. এই জায়গাটাতে আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন। এটা তো আপনাদের থার্ড টাইম হলো, ক্রিস্টিন যেটা বললো যে অনেকগুলো দেশে আপনারা এটা করছেন। 2024-এর যে আপনি একটা চিত্র আমাদেরকে দেখালেন, আগের দুটো রিপোর্টে কি বলতে পারেন, এটার সাথে কোনো তুলনা করতে পারেন যে এটার কি উন্নতি হচ্ছে নাকি একই জায়গাতে আছে? I'm sure there are changes because অনেক সময় changes in a positive way, because এখন women are more employed in different sectors, and but that example, ওই পারিবারিক লেভেলে যে এক্সাম্পলসগুলি না থাকার কারণে অনেক সময় তারা ওই যে বললাম যে কিছু একটা স্তরে গিয়ে আটকে যাচ্ছেন। যত উপরে আমরা যাচ্ছি আমরা সেখানে ডিসিশন মেকিং পাওয়ার্সে তাদেরকে দেখছি না, তো সেখানে একটা ঘাটতি রয়ে যাচ্ছে। সো কিছুটা ইমপ্রুভমেন্ট অফকোর্স হয়েছে বিকজ মোর উইমেন আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট সেক্টরস, কিন্তু সেটা পরেও যে কিছুটা রয়ে গেছে, এই যে মনোভাব বা এরকম মেন্টালিটি যে জেন্ডার ইকুয়ালিটি ইজ নট ইম্পর্টেন্ট। If I come to Christine on this question, just think about it. In our country, female are really struggle after they got into the mid-managerial post, because there is a biological clock it's ticking, and that is why we see that they have to choose their family over their career. Do you feel that is the same scenario in Asian countries? Not just in Asian countries, I'd have to say. So Okay. we did, with the next generation research, because we've got a number of countries now, sometimes we do sort of meta studies where we take a load of them, we look through a particular lens. So last year we did do a gender focused one, and we did, I think we worked, Pakistan and Sri Lanka were included, but also Vietnam, Nigeria, but also Poland. So we also looked at Europe. That is a really common story for women around the world. Wow. Sometimes policies are better, but sometimes policies are not always implemented, or there are hidden things that go on underneath. So I think women in a number of countries around the world face that challenge. There are, I understood you were talking about Sweden, there are countries that have quite progressive laws. But I think that challenge for women, and for women then when they're in the workplace, is good childcare provided to them? Or a lot of women also in Europe as well report, continued harassment and discrimination in the workplace. So I think it's reality for women here, but it is unfortunately reality. The same stories everywhere. এই জায়গাতে আমি যদি সাদিয়ার কাছে আসতে চাই, সাদিয়া আপনি মূলত হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করেন, এটা আপনার কাজের জায়গা। এই জায়গাতে বলবেন যে কোনো জায়গাতে মেয়েরা যখন অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটাকে বলে, এই জায়গাটাতে আসতে চায় এখানে, এবং একটা বড় অংশ আপনাদের রিপোর্টে দেখলাম তারা ব্যবসা করতে চায়, তো এই জায়গাটাতে আপনি বলবেন যে এই ব্যবসায়িক সম্ভাবনাকে যদি রূপান্তর করা যায়, মানে রিয়েলিটিতে নেওয়া যায়, এবং এই সক্ষমতাটা কি করে বাড়ানো যায়? আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি এই যে নেক্সট জেনারেশন রিসার্চে যখন দেখা গেছে যে মেয়েদের ব্যবসার দিক থেকে সবচেয়ে বড় বাধাটাই হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, যেটা আপনি বললেন।
এখানে এটা আমাদের একটা সামাজিক সমস্যা, কারণ আমরা সাধারণত ট্রেডিশনালি মেয়েদেরকে দেখে এসেছি হাউসওয়ার্ক রোলে। সো যে কারণে হচ্ছে মেয়েদেরকে সক্ষম করার জন্য বা তাদেরকে হচ্ছে গিয়ে কোনোভাবে ফিনান্সিয়ালি ডেভেলপ করার জন্য ফ্যামিলি থেকে বা সোসাইটি থেকে হচ্ছে গিয়ে ওভাবে এনেবল করা হয় না। কিন্তু তারা যদি দেখাতে পারে, যে তারা যদি প্রমাণ করতে পারে যে তারা অলরেডি নিজেদের পায়ে দাঁড়াতে পারছে, নিজেদেরকে নিজেরাই হচ্ছে গিয়ে পুঁজি জোগাড় করে হচ্ছে কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারে, উদ্যোগ, তখন দেখা যাচ্ছে মানুষ তাদেরকে বিশ্বাস করছে। এখানে আমরা জেন্ডার ইকুয়ালিটি যে ব্যাপারটা, এটা ইনশিওর করতে পারি মনে হয় আমার পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে গিয়ে ওদেরকে সুযোগ দেওয়া। কারণ মেয়েরা আজকাল ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে, ই কমার্সের কারণে। এই জিনিসটা থাকার কারণে আস্তে আস্তে তাদের অপরচুনিটি বাড়ছে, কিন্তু তারপরও তাদের অবকাঠামোগত উন্নয়নের অভাবে অনেকেই হচ্ছে গিয়ে তাদের বা কোনো উৎপাদন বা বিপণন যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেই জিনিসগুলো সবার কাছে পৌঁছে দিতে পারছে না। এদিক থেকে যদি হচ্ছে গিয়ে সরকারি পর্যায়ে অথবা হচ্ছে বেসরকারি পর্যায়েও যদি সম্ভব হয়, ওদেরকে কোনোভাবে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি অথবা হচ্ছে গিয়ে প্রশিক্ষণের সাথে ইনকিউবেশন সাপোর্ট দিতে পারি, তাহলে তারা হচ্ছে ব্যবসায় আরও বেশি আগ্রহী হবে। এবং তাহলে একটা আমাদের যেহেতু প্রায় 50%-এর মতন মহিলা, তাহলে একটা বড় জনসংখ্যা হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়াবে। এটা আমাদের কান্ট্রি ইকোনমির জন্য অনেক বেশি ভালো হবে। আমাদের সাথে তিনজন অতিথি আছে, তিনজন অতিথি সাদিয়া, শামসিন এবং ক্রিস্টিন। আমরা ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে, আমরা সেটা নিয়ে কথা বলছি। আমরা যদি আবার শামসিন আপনার কাছে আসি, আপনি কি এই জায়গাতে বলবেন যে আমাদের যে রিপোর্টটা বের হলো, আপনি জানি যে অন্য একটা জায়গা প্রফেশনাল জায়গা থেকে আপনি এই অংশটাতে আপনি আমাদের অতিথি হয়ে এসেছেন, পুরো কাজের জায়গায় তরুণদের যে অংশগ্রহণ যেটা দেখেছেন, এই অংশগ্রহণ শহর গ্রাম এখানে মানে কোনো চেঞ্জেস দেখেছেন কিনা আগের রিপোর্টগুলোর সাথে যদি আমি বলি, এবং এই ডাইভার্সিফিকেশনটা কেমন হয়েছে? সো ইন জেনারেল আই থিঙ্ক যেটা পরেও এসেছে যে এডুকেশনের দিক দিয়ে দেখা গেছে যে মানুষের ইন্টারেস্ট বেশি ইন এমপ্লয়মেন্ট ইউথদের মধ্যে, এবং সেখানে তাদের একটা ল্যাকিংস আছে ইন দিস কাইন্ড অফ স্কিলস টু ফাইন্ড ওয়ার্ক, এবং এডুকেশনকে তারা খুব বেশি প্রাধান্য দেন নাই। চাকরি বাকরির ক্ষেত্রেই আমাদের খুব বেশি ইন্টারেস্ট থাকে, এবং আই থিঙ্ক দিস ইজ নট টু ডিফারেন্ট বিকজ আমাদের যেহেতু আমরা আমাদের বড় পপুলেশন কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে, তো তাদের জন্য অবশ্যই মুখ্য ব্যাপারটা ইন টার্মস অফ এডুকেশন ইজ টু গেট এমপ্লয়েড। অ্যান্ড সেক্ষেত্রে তখন দেখা যায় যে ইউথস টুডে আর মোর অ্যাওয়্যার এবং দে হ্যাভ আ লট মোর অপশনস, যেটা ফর এক্সাম্পল সাদিয়াও বলছিল লাস্ট টাইম যে নাও দে হ্যাভ অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তারপরে ই-কমার্সের কারণে এখন অনলাইন ব্যবসা করা যায়। তো যেখানে কেউ আয় করতে পারছে, যে আয় করার সুযোগ যেটা বেড়ে যাচ্ছে থ্রু ডিজিটাল টুলস অ্যান্ড থ্রু দিস ডেভেলপমেন্টস, অফকোর্স তখন দেখা যাবে যে মোর পিপল are able to do small business and come into entrepreneurship. আবার সেই ক্ষেত্রে কিন্তু আবার পড়াশোনাটাও কিন্তু তখন একটা টেক্স আ ব্যাক সিট, এবং সেখানে যেটা দেখা যায় যে হয় প্রবাবলি ইন আরবান এরিয়াস এখানে মানুষের ইন্টারেস্ট এবং সুযোগ বেশি, গ্রামে হয়তো সেটা খুব বেশি না। এবং পারিবারিক লেভেলেও কিন্তু আমরা এখনও জানি যে বাল্য বিবাহ ফর এক্সাম্পল ইজ স্টিল ভেরি হাই, তো যেখানে মেয়েদের এডুকেশন কিন্তু এখনও কোয়াইট ডিসকারেজড। সো আই উড সে দোজ আর দ্য প্যাটার্নস আই উড সে ইন জেনারেল। বিকজ আসলে আমাদের এখানে হাতে যে মানে রিপোর্টে যে ডেটাটা আছে সেখানে দেখা যাচ্ছে যে 65% ইউথে দে প্রেফার ক্যারিয়ার ওভার দেয়ার স্টাডিজ, তার সাথে 42% দে আর কনসার্ন অ্যাবাউট দেয়ার আনএমপ্লয়মেন্ট, এবং তার পাশাপাশি 69% শিক্ষাকে তারা মনে করে যে দ্য এডুকেশন ইজ দ্য main, education can solve the problem. 69% of our participants they're talking about that. And তার পাশাপাশি আরও আছে যে 40% তারা মনে করে যে মাস্টার্স কমপ্লিট করা দরকার, এবং 35% এখনও সফট স্কিলসের দিকে তারা মনে করে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফোকাস অন দ্য সফট স্কিল। ওকে ক্রিস্টিন, ইফ আই কাম ব্যাক টু ইউ, so this kind of research you are doing globally and around 20 countries? That's right, 20. Is there any similarities regarding their limitations and prosperities? Yes, there is. It's remarkable. We've done this, in Colombia, we've done this in the UK and in Germany, and then said in Vietnam, and
Sri Lanka and across Africa, and you see really strong similarities in all the countries. So I'd say mainly you have a general disappointment with education. So young people everywhere in each one of those countries, they really value education. They really see it as crucial for their own lives, for their own financial security, for their own betterment. But they're saying all the time that the education they're receiving is not really fit for purpose. It's not really fitting for them for the future. It doesn't allow them to be creative. It's not giving them those soft skills. It's not really fitting them out for life. And that is a common thread. And I think it's really important that education policymakers listen to young people, because they are the ones doing that and they understand the job market they're going into. I think you also see generally, and it is true in Bangladesh, but in many other countries, young people are really disaffected with the political system and political institutions that are traditional, but that doesn't mean that they're disengaged. It doesn't mean that they're not interested. They are really passionate about areas, whether that could be climate change, it could be about migration, it could be about justice, gender equality, or they're really passionate about things in their own areas, but they've been let down often by the systems that listen to them sometimes and then ignore them the rest of the time or patronise them. So I think it's a way. What we're trying to do is bring young people into those conversations in a way that's creative, but in a way that's constructive as well. And I think one message I'd say for young people in Bangladesh is, you actually have a lot in common with your global peers. I think trying to find ways to connect with them. Young people are so much more connected now than they were when I was young. So they don't really see borders in quite the same way. So I think there's possibly channeling some of that energy and creativity into looking at the problems they're facing. They can do that hand in hand with young people around the world. Yeah, very true. আচ্ছা, ক্রিস্টিনের সাথে কথা বলে যে বিষয়গুলোকে তিনি আসলে সামনে নিয়ে আসলেন, প্রথম কথা হচ্ছে এই যে আমাদের তরুণদের যে সমস্যা, সেটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক কিনা, বৈশ্বিকভাবে আসলে সমস্যাগুলো একই ধরনের। তারা মনে করে যে শিক্ষা ব্যবস্থার দরকার, কিন্তু তারা মনে করে যে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করা দরকার। কারণ যে শিক্ষা ব্যবস্থা এখন আছে তাতে আসলে প্র্যাকটিক্যাল কাজ বা ব্যবহারিক শিক্ষাটা সেখানে কোনো না কোনোভাবে সেটার প্রতিফলন আসলে কম হচ্ছে। এবং তারা এটাও মনে করে যে তারা আসলে রাজনীতিতে তাদের অংশগ্রহণটা কম, কিন্তু তার এইটা না যে তারা আসলে রাজনীতি সম্পর্কে সচেতন না। এবং আমরা যদি জুলাই অগাস্টের দিকে একবার তাকিয়ে দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা সুযোগ যখন পেয়েছিল তখন তারা তাদের ভয়েসটাকে আসলে সুন্দর করে রেইজ করেছে। এবং ক্রিস্টিন আরেকটাও ইন্টারেস্টিং এখানে পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে যে বৈশ্বিকভাবে তরুণরা কিন্তু সবাই যেহেতু একই ধরনেরই চ্যালেঞ্জ ফেস করছে, তো এবং তারা যদি এখন আমরা সবাই গ্লোবাল ভিলেজের পার্ট, সো ইফ ইউ আর যখন আমরা কানেক্টেড থাকি, তাহলে আসলে তরুণরা নিজেদেরকে সামনে আরও বেশি ভালোভাবে এগিয়ে নিয়ে আসতে পারবে। ধন্যবাদ রুনি, আপনি খুবই ভালোভাবে জিনিসটাকে নিয়ে এসেছেন। সাদিয়া, আপনি যেহেতু পড়াশোনা করান, আপনি ইউনিভার্সিটিতে পড়ান এবং আপনি রিসার্চ এই পুরো ব্যাপারটার সাথে ছিলেন, আপনি যখন ক্লাসরুমে যান, আপনি জানি যে আপনি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, আবার একই সাথে যখন আপনারা গবেষণা করেছেন 3000-এর উপরে আপনাদের স্যাম্পল সাইজ ছিল, এই পার্থক্যগুলো কেমন দেখেন শহরের, গ্রামের কিংবা জেন্ডারে? আরও অনেক ভ্যারাইটি নিশ্চয়ই ডাইভার্সিফাইড ছিল, এই জায়গাটা একটু আনবেন। আচ্ছা, এই রিসার্চের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল এনশিওর করেছে। গ্রামে এবং শহরে বাংলাদেশের পপুলেশনে যে ইউথ পার্সেন্টেজ, এই রিসার্চে ঠিক সেটাই এনশিওর করা হয়েছে। যার কারণে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি যে মানুষের যে রিফ্লেকশনটা, আমি যেহেতু শহরের একটা প্রিভিলেজ গোষ্ঠী স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি, তো তাদের মধ্যে যে রিফ্লেকশনটা উঠে এসেছে, গ্রামের সাথে এটার মধ্যে ড্রাস্টিক পার্থক্য রয়েছে। যেমন আমাদের এই ফাইন্ডিংসে উঠে এসেছে যে যারা গ্রামে, সাধারণত তারা বিশ্বাস করছে যে শিক্ষার মান, গুণগত মান ঠিক আছে, সাধারণত তারা বিশ্বাস করছে, কিন্তু শহরে দেখা যাচ্ছে যে এই জিনিসটার ব্যাপারে তাদের চিন্তাধারা ভিন্ন। এখানে আমি ভিন্ন তারা মনে করছে, তারা ভাবছে যে এটাতে আরো উন্নতি হতে পারে, তারা আরো ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করছে শিক্ষার মানের ক্ষেত্রে। এখানে আমার মনে হয়, এটা যেহেতু আমরা এই রিসার্চটা ফার্দার আরো ইনভেস্টিগেট করছি, আমাদের মনে হচ্ছে যে যেহেতু গ্রামের যারা, তাদের দে ল্যাক লিটারেসি, সো তাদের এই জিনিসটা, শিক্ষার মানের অবস্থাটা বোঝার ক্ষেত্রেও তাদের ক্যাপাসিটির অভাব রয়েছে, যে কারণে তাদের কাছে মনে হচ্ছে যে শিক্ষার গুণগত মান যেটা তারা পাচ্ছে সেটা তাদের জন্য ঠিক আছে। সাথে এটাও হতে পারে যে তারা যেহেতু অ্যাক্সেস টু এডুকেশনই তাদের জন্য ডিফিকাল্ট, সো তারা কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে চিন্তাটা তাদের জন্য প্রাইমারি না, এটা তাদের জন্য সেকেন্ডারি। কিন্তু যারা আরবান পপুলেশন, এখানে আমার যে স্টুডেন্টরা আছে, তারা ফোকাস করছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, যে তারা যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষা কি তাদেরকে এমপ্লয়মেন্টের দিকে নিয়ে যাচ্ছে কিনা।
তো চাকরির বাজারে এই শিক্ষার মূল্য কতটুকু, সাথে হচ্ছে কি তাদেরকে যে সফট স্কিলসের কথা ক্রিস্টিন মেনশন করলেন, এই সফট স্কিল তারা কি অ্যাচিভ করতে পারছে কিনা শিক্ষার মাধ্যমে, এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য হচ্ছে কি আমাদের দেখা গেছে যে ডেটার মধ্যে গ্রামে এবং হচ্ছে কি শহরের যে ইউথ পপুলেশন তাদের মধ্যে পার্সপেক্টিভের ভিন্নতা রয়েছে। চাকরির বাজারের সাথে একটা ছোট প্রশ্ন হলো, আমরা একটা অংশ দেখলাম, একটা এখানে কোনো একটা জায়গায় তথ্য দেখলাম, একটা বড় অংশ তারা ব্যবসায় করতে চায়। এইটা কি শহর গ্রামে আলাদা আলাদা কোনো পার্থক্য আছে? এখানে শহর গ্রামের মধ্যে একটু মেন্টালিটির ভিন্নতা আছে। কারণ হচ্ছে কি ব্যবসাকে হচ্ছে কি পজিটিভলি এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ নিচ্ছে না। তারা ট্রেডিশনালি, বিশেষ করে সরকারি চাকরি অবশ্যই তারা ফোকাস করছে, এবং তাহলেও এছাড়াও তারা হচ্ছে কি একটা স্থায়ী চাকরি যাতে হচ্ছে কি ইনকাম লেভেল ইজ সিমিলার টু রেগুলার পিপল, এই জিনিসটা তারা এনশিওর করতে যাচ্ছে। রিস্ক টেকিং এর মেন্টালিটি হচ্ছে কি বাংলাদেশের মানুষের মধ্যে তা এখনো পর্যন্ত কম। মানুষের বলছেন যে 3000 যাদের করেছেন ওদের কথা নাকি আমাদের সাধারণ আমাদের কথা? ওরা কিন্তু চাচ্ছে ব্যবসা করতে, ওরা ব্যবসা করতে চাচ্ছে, কিন্তু তারা হচ্ছে গিয়ে সামাজিক কারণে হচ্ছে এই ব্যাপারে আগাতে পারছে না। আমাদের কালচারাল অ্যান্ড সোশ্যাল যে মেন্টালিটি, এটার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে তাদের পরিবার থেকে এই ব্যাপারে সহযোগিতা প্রদান করা হচ্ছে না। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেখছি যে সরকারিভাবে বা বেসরকারিভাবে উদ্যোক্তাদেরকে তৈরি করার জন্য কিছু কৌশলগত সাহায্য, কাঠামোগত সাহায্য প্রদান করা হচ্ছে, কিন্তু তারপরেও পরিবারের বাধার কারণে তারা আগাতে পারছে না। তারা বিশ্বাস করছে যে বিভিন্ন চাকরি যেই পদ্ধতিতে তারা পেয়ে থাকে এটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। তো তারা এই কারণে তাদের নিজেদের প্যাশন থেকে কোনোভাবে ব্যবসায় এঙ্গেজ হতে চাচ্ছে। যে জিনিসটা শহরে এবং গ্রামে দুই দিকেই আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ আগ্রহ রয়েছে। কিন্তু আমাদের কালচারালি জায়গা থেকে কিন্তু আমরা চিন্তা করি যে না, মানে একটা সিকিউর জবটা হচ্ছে আসলে আমাদের একটা সিকিউরিটি দেয়, এবং ব্যবসা আসলে আমরা সবসময় বলি যে ব্যবসা ভালো হতে পারে, খারাপ হতে পারে, তো সেখানে একটা টেনশন থাকে। এবং আমাদের সাথে 3 জন অতিথি আছে, আমরা কথা বলছিলাম বাংলাদেশের। আমরা যদি দেখি 1971 সালের পল থেকে আমাদের অনেক চ্যালেঞ্জেসের ভেতর দিয়ে আমরা গিয়েছি, এটা সত্য, কিন্তু একই সাথে চোখে পড়ার মতো উন্নতিও কিন্তু বিভিন্ন সেক্টরে হচ্ছে। যেই জায়গাগুলোতে আমরা মনে করছি আমাদের উন্নতির দরকার, সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা আলাদা আলাদা করে চোখে পড়ার মতো জায়গা নিয়ে আমরা কাজ করছি। তরুণদের নিয়ে আমরা যে গবেষণাটা হলো সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল করলো, সেটা নিয়ে আমরা কথা বলছি কোন কোন জায়গাতে আমাদের আসলে ফোকাস দিতে হবে। এখান থেকে হয়তো টেক অ্যাওয়ে নিতে পারে আমাদের পলিসি মেকারস কিংবা অন্যান্য যারা আছেন তাদের জায়গাতে। এবং আসলে পুরো গবেষণাটা করার কারণটি হচ্ছে সেটা যাতে তরুণদের আসলে তাদের মানে ভয়েস এবং তাদের কাছ থেকে ইনফরমেশন এবং তারা আসলে কী কী বিষয়ে চাচ্ছেন সেই তথ্যগুলো এনে আসলে আমরা আমাদের মানে স্টেক হোল্ডার্সদের সাথে ডিসকাস করতে পারি, যাতে আসলে আমাদের ন্যাশনাল পলিসিতে সেটা একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। এবং স্টেক হোল্ডার্সরা তাদের কারিকুলামগুলোকে বা তাদের প্রোগ্রামগুলোকে যখন তারা ডিজাইন করছেন, তখন তরুণদের চাহিদাকে মাথায় রেখেই তারা তাদের প্রোগ্রামগুলোকে ডিজাইন করবে। তো ফ্রম দ্যাট নোট আই ওয়ান্ট টু আস্ক ইউ, ক্রিস্টিন, what is next? Yes. So the research was sort of formally launched yesterday, and we had a lot of people in the room who I think could take some of the evidence and the data in there forward. So I suppose for me, the most important thing is that we share this and we share it as sort of open and generously as possible, and then really encourage people to say, right, you know, look at it, read it, really absorb it, and look at those findings that particularly are relevant with you or your area. So I said there's a lot in there about education reform, potentially there's a lot in there about gender equality, as we've talked about. I think there's a lot in there that, though, that people could say, look, there's a really creative, as I said, and sort of intense desire within young people here to make their country a better place. So who are the people best placed to do that? And the British Council obviously will work in the areas that we work in, whether that's in education, in arts and creativity, in English language. A lot of young people are talking about seeing the need for English as a way of maybe sort of furthering their career, but they don't have access and they don't have fluency. So we'll certainly take a number of those areas forward, but we would always want to do that in partnership with others, because ultimately the main stakeholders are the young people. So that's why a lot of the recommendations we've made are worked up with them, and we have a youth task force that we've worked really strongly with. So I would say we and our partners would carry on working predominantly with those young people to say, what do you want? What do you want to see coming next? And we have options in the future. I think we might look to whether we can check back in and do some further research and see what's happening, see how things are changing, see where the optimism levels are rising.
A lot of these are long-term investments. You know, education policy doesn't change overnight, but I think we can keep checking back in. British Council's been in Bangladesh for many, many years. Yes. So hopefully we will continue to be, and we can keep working with these important young stakeholders. Because in our educational system, British Council is an integral part. If you think about our English medium schools, so British Council is there always to support them and guide them. এই জায়গাটাতে ক্রিস্টিন যে কথাটা বললো শামসিন, আপনার কাছে যদি আসতে চাই, মানে ওরা যেভাবে চায়, এবং বিশেষ করে ইংরেজিটা কিন্তু আমাদের জন্য কখনো কখনো একটা স্কিল হয়ে গেছে, এটা শুধু একটা ভাষা না। এই জায়গাটাতে আপনি বলবেন যে আমাদের এখনো একটা বড় অংশ আছে যারা চাকরির বাজারে যেতে পারছে না, আবার একটা বড় অংশ আছে যারা দেশের বাইরে গিয়েছে 1 কোটির উপরে, তারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কম জানার কারণে তাদের পে চেকটা একটু ছোট হয়। সো এই অংশে আপনার অভিজ্ঞতা কি? আপনি আইডেন্টিটি ইনক্লুশনের প্রতিষ্ঠাতা এবং মূলত তরুণদের নিয়ে কাজ করেন। হ্যাঁ, অবশ্যই। আই থিঙ্ক ইন জেনারেল যেটা সফট স্কিলের একটা অংশ হিসেবে যে কমিউনিকেশন স্কিলসটা আমাদের বাড়ানো খুব দরকার, এবং সেটা এসেছে রিপোর্টে যে দের ইজ এ নিড ফর দিস। সফট স্কিলসের অংশের মধ্যে থাকে যে হাউ ডু ইউ প্রেজেন্ট ইউরসেলফ, হাউ ডু ইউ কমিউনিকেট, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ ইজ অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট। সেখানে ইংরেজি জানাটা, যেহেতু আমরা এখন উই আর নট জাস্ট এ কান্ট্রি এনিমোর, উই আর গ্লোবাল সিটিজেন্স, এবং আমাদের অ্যাক্সেস আছে টু ইন্টারনেট এবং টু প্রমোট আওয়ারসেলভস। তো সেখানে আমাদের অফকোর্স এরকম একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের স্কিলটা খুবই দরকার, এবং সেটাও কিন্তু রিপোর্টে প্রতিফলিত হয়েছে যে দের ইজ এ নিড ফর দিস। এবং রিপোর্টটা কি আপনি দেখেছেন প্রতিফলিত হয়েছে, মানে কিভাবে প্রতিফলিত হয়েছে? The study says যে there is a need for soft skills, এবং সেখানে মানে এই নিডটা যদি হয়, ওদের প্রায়োরিটির জায়গাতে এটা কোথায় আছে? শুরুতেই আছে নাকি নিচের দিকে আছে? So এখানে there's a huge percentage. It's about like এখানে 30% বলেছে তরুণরা যে তারা সফট স্কিলের প্রতি তাদের গুরুত্ব আরোপ করেছে, এবং 28% আসলে কমিউনিকেশনের উপর গুরুত্ব আরোপ করেছে। দে আর টকিং অ্যাবাউট লাইক 28% দে আর টকিং অ্যাবাউট কমিউনিকেশন এন্ড ডেভেলপিং देयर কমিউনিকেশন, এন্ড 32% আর টকিং অ্যাবাউট সফট স্কিলস। সো সফট স্কিলস কামস ফার্স্ট, দেন দ্য কমিউনিকেশন। ওকে। এবং এই ক্ষেত্রে যেহেতু উইয়ার বিং মোর ডিজিটাইজড, যত আমরা ডিজিটাইজড হব তত কিন্তু কমিউনিকেশন স্কিলটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার। লট অফ দিস ম্যানুয়াল লেবার কিন্তু হয়ে যাচ্ছে মেশিন বেসড, এবং আমাদের তখন কাজটা ইজ মোস্টলি কমিউনিকেশন। সো সেখানে ইফ উই আর নট স্কিলড এনাফ, তো অফকোর্স উই আর গোয়িং টু স্ট্রাগল, এবং আই থিঙ্ক ইয়াং পিপল ডু স্ট্রাগল উইথ দিস। আমি যাদের সাথে কাজ করছি অনেক সময় দেখা যায় যে কমিউনিকেশনেই তাদের ইস্যুসগুলো বেশি হয়। সো এই স্কিলটা যত আমরা ডেভেলপ করব ততই আমাদের ভালো হবে, বিকজ এই দিকেই কিন্তু যাচ্ছে পৃথিবী। তার মানে আমি শামসিনের কাছে আবার একটু বুঝে নেই, আপনি যাদেরকে নিয়ে পপুলেশনের সাথে কাজ করছেন, আমি এই রিপোর্টে বাদে 1 নাম্বার চ্যালেঞ্জ কি তাহলে কমিউনিকেশন? ওয়ান অফ কোর্স এটা, এবং ইনফ্যাক্ট আমি যে জায়গায় কাজ করি, ফর এক্সাম্পল মেন্টাল হেলথ, ডিসেবিলিটি ইনক্লুশনের জায়গাতে, আমি বলবো কমিউনিকেশনই তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম, তাই না? আমাদের সম্পর্কগুলি নষ্ট হয়ে যায় কারণ আমরা কমিউনিকেট করতে পারি না ঠিক মতো। তো সেটা প্রফেশনাল লেভেলে যখন যায়, সেখানে তো আরও বড় একটা সমস্যা ক্রিয়েট হয়। সো অফকোর্স it's very interesting to see that our youth, they are really positive. They think very positively. They are still optimistic about their future. But it is it's probably our limitation that we are not being able to give them the right opportunities and scopes to work. So মুনা, সাদিয়া, আসলে আমি যদি আপনার কাছে আসি, এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আসলে এখানে বেরিয়ে এসেছে। আমি প্রথমে সেইটা পড়ছি, তারপর আমি প্রশ্নটা করছি। নেক্সট জেনারেশন বাংলাদেশের গবেষণায় উঠে এসেছে 10 জন তরুণের মধ্যে 6 জনই মনে করেন বাংলাদেশের শিক্ষার মান ভালো, যেটা আমরা বলছিলাম, এবং এটা যখন আমরা শহর কেন্দ্রিকভাবে দেখছি, এবং 53% তরুণ মনে করছে শিক্ষার মানের উন্নয়ন হচ্ছে, বিশেষ করে 18 থেকে 24 বয়সী গ্রামে যারা আছে তারা মনে করছে যে শিক্ষার মান আসলে ভালো হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে কর্মসংস্থানের ক্ষেত্রে গিয়ে তরুণরা আসলে স্ট্রাগল করে। এই বিষয়টাকে আসলে আমাদের তরুণরা কিভাবে, মানে তাদের স্কিল ডেভেলপ করে কিভাবে সেটাকে আসলে কমিয়ে আনতে পারে? যদিও আপনি আগেও এটার উত্তর দিয়েছেন, কিন্তু মানসম্পন্ন শিক্ষা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি? আমার কাছে মনে হয় যে মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ইটস রিলেভেন্ট টু দ্য জব দে আর গেটিং অর নট। কারণ হচ্ছে বেশিরভাগ ইউথ পপুলেশন যাদের সাথে আমরা হচ্ছে গিয়ে কথা বলেছি, দেখা গেছে তারা বলছে যে তাদের বর্তমানে তারা কর্মক্ষেত্রে যে কাজটা করছে তার সাথে তাদের শিক্ষার সম্পৃক্ততা খুবই কম।
কারণ এটা তাদেরকে প্রিপেয়ার করে নেই ওয়ার্ক প্লেসের জন্য, যেই এডুকেশনটা তারা রিসিভ করেছে। দেখা যাচ্ছে যে এখানে প্র্যাকটিক্যাল স্কিলস অ্যান্ড নলেজের অনেক অভাব রয়েছে। তো অনেক বেশি মাস্টার্স গ্র্যাজুয়েট থাকার পরও দেখা যাচ্ছে যে তারা কর্মক্ষেত্রে গিয়ে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং সেখানে তারা পিছিয়ে পড়ছে। এইখানে আমরা মনে করি যে বিভিন্ন ইউনিভার্সিটি এডুকেশনগুলো আরও বেশি প্র্যাকটিক্যাল ফোকাস হওয়া উচিত, যাতে আর আমাদের ইউনিভার্সিটি এডুকেশন ছাড়াও যেগুলো একদম বেস থেকে শুরু করে প্রাইমারি, হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে কারিকুলাম চেঞ্জিং অনেক বেশি হচ্ছে। এই কারিকুলামের সাথে আমাদের শিক্ষকরা হচ্ছে গিয়ে তাল মিলিয়ে চলতে পারছেন না, তো তাদেরও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। তারা যদি প্রশিক্ষিত হন তাহলে তারা শিক্ষার্থীদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে পারবে যাতে তারা এই ব্যাপারে তাদের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয়। আস্তে আস্তে পরে হচ্ছে গিয়ে এখানে ইউনিভার্সিটি এডুকেশনটা তাদেরকে আরও স্পেশালাইজড এডুকেশন দিতে পারবে যাতে তারা কর্মক্ষেত্রে ভালো করতে পারে। অনেক ধন্যবাদ। এইখানে সাদিয়ার সাথে আমরা জাস্ট ইফ আই উড লাইক টু কাম টু ক্রিস্টেন and we are at the end of the show almost. This is the morning show, you know, countryside from the many corner. The audience, we have the audience, especially young audience. Do you have any message for them? Nothing related to this particular report, but you look after the whole research in the entire British Council. Yeah. So I would say, you talked about optimism. Again, it strikes me every time we do these pieces of research, wherever they are, the levels of optimism in young people, and you know, I'm very much not in that generation anymore. The levels of optimism are really striking, and it's hard sometimes because sometimes when we interview and research with the older people, you can see the levels of optimism drop away. So I'd say as far as possible, try and hang on to that, try and hold on to that drive and that optimism and that belief you can make a difference. And young people all over the world are making a difference all the time, and we see that every day. So hang on to that, and hang on to that idea that you're part of a global community of young people who see the world in very different ways than older generations did, that have different beliefs, but they have strong values. And I think, you know, don't feel that you're alone. You're out there. You have the tools often to access and connect with those people to make the world a better place, a more peaceful place. So keep trying to do that. সাদিয়ার কাছে খুব অল্প করে। আচ্ছা, আমি মনে করি আমাদের তরুণ জেনারেশনের উচিত এখন বের করা যে what they're passionate about. That's most important. If you love what you do, then you're going to do a better job at it. তো যেটা ওদের জন্য ভালো, ওরা নিজেরা যেখানে তাদের সক্ষমতা আছে সেটাই পার্সু করুক, সেখানেই তারা সাকসেসফুল হতে পারবে। আর যেহেতু ওরা দেশের ব্যাপারে অলরেডি আমরা দেখতে পেরেছি যে অনেক সচেতন, তাহলে আমি বিশ্বাস করি যে তারা দেশ গঠনে যাতে গঠনমূলক কোনো কাজ করতে পারে এই ব্যাপারে নিজেদেরকে আরও বেশি তৈরি করে নেওয়া উচিত। শামসিন? তো আমি ক্রিস্টিন এবং সাদি দুজনের সাথে অ্যাড করব যে ওয়ান ইজ অফকোর্স কিপিং হোপ, বিং অপটিমিস্টিক, অ্যান্ড আরেকটা হচ্ছে যে ওয়ার্কিং উইথ দ্য কান্ট্রি, আমাদের দেশকে নিয়ে কাজ করা উচিত আমাদের ইউথ পপুলেশনের, এবং তাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আজকে তো সকালটা সত্যি সুন্দর কাটলো, একটা পজিটিভ অপটিমিস্টিক বাংলাদেশকে আমরা দেখতে চাই, যারা তার মানসিক শক্তি এবং নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং দেশকে এগিয়ে নেওয়া মানে হচ্ছে দেশকে ভালোবাসা। আমরা চাই আমাদের সবার দিনটা অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।